আসসালামু আলাইকুম। ভিডিও অনলাইন জব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই আজকের আয়োজনে যা থাকছেন। হঠাৎ থমকে গেল ওমানের শ্রমবাজার। সৌদিতে অভিযান ২১,০০০-এরও বেশি প্রবাসী গ্রেপ্তার। ওমানে বেকারত্বের দিন কাটাচ্ছেন প্রবাসীরা। ওমানে ভুয়া পুলিশের ফাঁদ, বিপদে প্রবাসীরা। বাংলাদেশিদের কাছে ঘুরছে বিপদে মালয়েশিয়ান পুলিশ। শ্রমবাজার উন্মুক্ত করল কুয়েত। যে কোনো ভিসায় করা যাবে ওমরা। এবং নারী হয়েও পুরুষের ছদ্মবেশে বিয়ে করেন মেয়েদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ওমানে পুলিশের পোশাক ব্যবহার করে বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে 4 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। গ্রেপ্তারকৃতদের প্রধান টার্গেট ছিলেন প্রবাসীরা। বৃহস্পতিবার দেশটির প্রথম সারির একটি গণমাধ্যমে পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আল পাথিনা পুলিশ কমান্ডো অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয় দেওয়া ওই প্রতারক চক্রকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে টাকা আদায় করতেন। যেহেতু পুলিশের পোশাক পরিহিত থাকতেন, তাই প্রবাসীরাও ভয়ে কোনো প্রতিবাদ করতেন না। একই সাথে তাদের বিরুদ্ধে ছিনতাই ও চুরির অভিযোগও আনা হয়েছে। প্রবাসীদের সতর্ক করে বলা হয়েছে, এই ধরনের ঘটনার সম্মুখীন হলে তারা যেন সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হন। এছাড়া সব ধরনের অনৈতিক লেনদেনের ব্যাপারেও তাদের সাবধান করা হয়েছে। যদিও ওমান পুলিশ পরিচয়ে প্রবাসীদের টার্গেট করে প্রতারণার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও একাধিকবার পুলিশ পরিচয়ে প্রবাসীদের ব্যাংকের গোপন তথ্য হাতিয়ে নিয়ে অর্থ লুটের ঘটনা ঘটেছে। তাই প্রবাসী ভাইয়েরা, আপনারা একটু সাবধানতার সঙ্গে চলাফেরা করবেন। মালয়েশিয়ায় সেলেঙ্গর রাজ্যের আটক এক বাংলাদেশিকে মুক্তি দেওয়ার বিনিময়ে কোম্পানির পরিচালকের কাছ থেকে ঘুষ চাওয়ার অভিযোগে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্যকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। স্থানীয় সময় বৃহস্পতিবার 25শে এপ্রিল দুপুর 2টার দিকে সেলেঙ্গর রাজ্যে শাহ আলমের একটি শপিং কমপ্লেক্স পার্কিং লটে সন্দেহভাজন ওই আইন শৃঙ্খলা বাহিনীকে সদস্যকে আটক করা হয়। ঘটনা সূত্রে জানা যায়, সন্দেহভাজন ওই ব্যক্তি বাংলাদেশি শ্রমিকদের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে তার কর্মচারীকে মুক্তি দেওয়ার বিনিময়ে 2,500 রিঙ্গিত ঘুষ চাওয়া হয়। গত সপ্তাহে সেলেঙ্গর রাজ্যের শাহ আলমে ইমিগ্রেশন পুলিশের অভিযানে ওই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন 2019-এর ধারা 16A-B এর অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে। আটক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে রিমান্ড আবেদনের জন্য শুক্রবার 26শে এপ্রিল শাহ আলম ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। পবিত্র ওমরা পালনে বিদেশিদের জন্য ভিসা ব্যবস্থাপনা আরও সহজ করেছে সৌদি আরব। এখন থেকে যে কোনো ধরনের ভিসায় সৌদি আরব গেলেই বিদেশিরা ওমরা পালনের অনুমতি পাবেন বলে জানা গেছে। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বৃহস্পতিবার 25শে এপ্রিল এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম গালফ নিউজ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় বলেছে, যে কোনো দেশ থেকে যে কোনো ভিসায় আগতরা সৌদি আরবে এখন থেকে স্বাচ্ছন্দ্যে ওমরা পালন করতে পারবেন। ব্যক্তিগত, পারিবারিক, ট্রানজিট, শ্রম এবং ভিসা সহ সব ভিসাধারী ব্যক্তিরা এ সুযোগ পাবেন। এদিকে মসজিদুল হারাম ও মসজিদের নববীতে হজ ও ওমরা পালনকারীদের ইবাদত সহজ করতে ডিজিটাল ব্যাগ চালু করেছে সৌদি সরকার। সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় জানায়, এই ব্যাগ তাদের হজ ও ওমরা পালন সহজ করবে। মুসল্লিদের সব ধরনের সহযোগিতা করা হবে এর মাধ্যমে। বিশেষ করে কখন তারা কোনো বিধান পালন করবে সে বিষয়ে সতর্ক করা যাবে। নারী হয়ে পুরুষদের ছদ্মবেশ নিয়ে তিনি বিয়ে করেন মেয়েদের, এরপর তাদের বিদেশে বিক্রি করে দেন। আর এই অভিযোগেই এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আলোচিত এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের আজাদ কাশ্মীরে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি বংশোদ্ভূত ফরাসি নাগরিক এক মেয়েকে পুরুষের ছদ্মবেশে আজাদ জম্মু ও কাশ্মীরের এজেকে মিরপুর শহরে স্থানীয় মেয়েদের বিয়ের নামে বিদেশে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ওই নারীর নাম নার্গিস। ভুক্তভোগী এক মেয়ের পরিবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ নার্গিসকে গ্রেপ্তার করে। পুরুষের ছদ্মবেশে থাকা ওই নারী নিজেকে সাবান বলে পরিচয় দিচ্ছিল। পুলিশ জানিয়েছেন, সন্দেহভাজন এই নারী একটি আন্তর্জাতিক পাচারকারী চক্রের সদস্য।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে পুলিশ জানতে পারে পুলিশের ছদ্মবেশ নিয়ে নার্গিস বিয়ের জন্য প্রায়ই আজাদ কাশ্মীরে আসতেন। পরে কোনো মেয়েকে বিয়ে করার পর সন্দেহভাজন এই নারী তার ভ্রমণ বিষয়ক নথিপত্র তৈরি করত এবং বিদেশে বিক্রি করে দিত। নার্গিসের প্রতারণা মূলত পরিকল্পনার শিকার হওয়া এক মেয়ের বাবা পুলিশকে বলেছেন সন্দেহভাজন এই ব্যক্তি তার মেয়ের সাথে বিয়ে করেছিল। পরে সন্দেহভাজন তাকে দুবাই হয়ে ফ্রান্সে নিয়ে যান। তবে পরিবার জানতে পারে তাদের মেয়ের জামাই আসলে একজন নারী। ভুক্তভোগী ওই মেয়ের বাবা আরও বলেন, মানব পাচারকারী চক্র তার মেয়েকে নির্যাতন এবং বিভিন্ন স্থানে বিক্রি করার চেষ্টা করে। যদিও পরিবারের সদস্যরা তাকে খুঁজে বের করে ফ্রান্সের একটি নিরাপদ স্থানে তাকে স্থানান্তর করতে সক্ষম হয়েছে। তিনি জানান, অভিযুক্ত ওই ব্যক্তি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝিলমিলের বাসিন্দা। নতুন করে আরও এক মেয়েকে বিয়ের নামে প্রতারিত করতে ওই নারী আজাদ কাশ্মীরে আসার পর ভুক্তভোগী নারীর পরিবার তাকে শনাক্ত করে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কাশ্মীরে মিরপুর জেলা সদর হাসপাতাল থেকে দেওয়া মেডিকেল রিপোর্ট অনুযায়ী সন্দেহভাজন ওই ব্যক্তি একজন নারী বলে জানা গেছেন। বাংলাদেশি কর্মীদের জন্য কুয়েতের শ্রমবাজার আবার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গত 29 এপ্রিল কুয়েতের গণমাধ্যম প্রকাশিত খবরে বলা হয়, শ্রমবাজারে বিদেশি কর্মী নিয়োগের সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। যে নিয়ম 1 জুন থেকে কার্যকর হবে। অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হলে কুয়েতের শ্রমবাজারে খুব সহজে এবং কম খরচে অধিক কর্মী পাঠানো সম্ভব হবে। রেকর্ডিং এজেন্সিগুলো বলেছে, বিধিনিষেধের ফলে বাংলাদেশ থেকে কুয়েতে কর্মী পাঠানোর ব্যাপারটি অধিক ব্যয়বহুল ও জটিল ছিল। খুব অল্প সংখ্যক কর্মী কুয়েতে যেতে পারতেন। তবে কুয়েতের শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে আগের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তাই নতুন নিয়মে কর্মী পাঠানো বাড়বে। প্রচলিত নিয়ম অনুযায়ী দেশটির যেসব প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগ দিতে আগ্রহী তাদের প্রথমেই কুয়েতে অবস্থানরত বেকার বিদেশি কর্মী থেকে নিয়োগ দিতে হতো। এরপর তাদের কর্মী চাহিদার একটি নির্দিষ্ট অংশে শুধু নতুন বিদেশি কর্মী নিয়োগ দেওয়া যেত। 1 জুন থেকে এই নিয়ম আরও থাকছে না। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী 1976 থেকে 2024 সালের মার্চ পর্যন্ত 6,96,889 জন বাংলাদেশি কর্মী কুয়েতে গেছেন। এর মধ্যে 1976 থেকে 2016 সালের মার্চ পর্যন্ত 40 বছরে প্রায় 5,05,047 জন বাংলাদেশি গেছেন। 2016 সালের মার্চ থেকে 2024 সালের মার্চ পর্যন্ত 8 বছরে গেছেন 1,91,842 জন। তবে বাজার পুরোপুরি চালু হলে বছরে 50,000-এরও বেশি কর্মী কুয়েতে কর্মসংস্থান হতে পারে। এতে বাড়বে রেমিটেন্সের গতিও। অনলাইনে স্বর্ণ বিক্রির বিজ্ঞাপন, সামান্য ডাউন পেমেন্ট দিয়ে 5 বছর মেয়াদী কিস্তিতে শোধ করা যাবে টাকা। টার্গেট শুধুমাত্র প্রবাসীরা। পুরোটাই প্রতারণার ফাঁদ। আর এই ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন শত শত প্রবাসী। এমন এক প্রতারক চক্রের 2 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি উপপুলিশ কমিশনার লালবাগ বিভাগ মশিউর রহমান। তিনি বলেন, মেসেজ টু কমিশনার এক প্রবাসীর অভিযোগে আমলে নিয়ে মাঠে নামেন গোয়েন্দারা। গ্রেপ্তার করা হয় চক্রের 2 জনকে। এর বাহিরেও তন্ত্রমন্ত্র আর ঝাড়ফুঁকের বৌদলতে 24 ঘন্টার মতো যে কোনো সমস্যার সমাধানের নিশ্চয়তা দিয়েও তারা প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। প্রবাসে থাকা স্বামী দেশে থাকা স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে নিশ্চিত থাকাটা স্বাভাবিক। স্ত্রী সন্তানদের সুরক্ষার চেষ্টার ফলে কোনো কমতি নেই তাদের। এই ধরনের প্রবাসীদের টার্গেট করে অনলাইনে সক্রিয় এক শ্রেণীর প্রতারক। তারা 24 ঘন্টার মধ্যে বদজিন থেকে মুক্তি, জাদুটোনা, বশীকরণ এমনকি বিচ্ছেদে পারদর্শী এই চক্রের সদস্যরা। প্রতারণার ও ভেলকিবাজের ফাঁদে পাতা হয় শুধুমাত্র প্রবাসীদের জন্যই। আর এই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন হাজার হাজার প্রবাসী। মশিউর রহমান আরও বলেন, এই চক্রের প্রতারণার আরেক হাতিয়ার অনলাইন স্বর্ণ অলংকার বিক্রি। সামান্য পরিমাণ ডাউন পেমেন্ট দিয়ে যে কোনো মূল্যের স্বর্ণ অলংকার ক্রয় করতে পারবেন প্রবাসীরা। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাননি অনেক প্রবাসী। জুয়েলারি আইটেম বুঝে পাওয়ার আগেই তারা প্রতারকদের নির্দেশনা অনুসরণ করে টাকা পাঠিয়ে দিয়েছেন তাদের অ্যাকাউন্টে। সম্প্রতি এক প্রবাসী মেসেজ টু কমিশনার এই সংক্রান্ত একটি অভিযোগ আসে। অভিযোগ পাওয়ার পর সেটার ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারকদের শনাক্ত করার পর 2 জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, অনলাইনে স্বর্ণালংকার কেনার আশায় রেমিটেন্স যোদ্ধাদের বিকাশের মাধ্যমে তাদের কাছে 20,000 থেকে 25,000 টাকা করে দিয়েছে। আমাদের জানা মতে কয়েকশো রেমিটেন্স যোদ্ধা তাদের কাছ থেকে এই পরিমাণ টাকা দিয়েছে। টাকা দেওয়ার পরপরই তাদের বিকাশ নম্বর, মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর বন্ধ হয়ে যায়। প্রবাসীদের দুর্বলতাকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। আবার কিছু সরলমনা প্রবাসী বিশ্বাস করে বিনিয়োগ করেছেন প্রতারক কবিরাজদের ফেসবুকে বিজ্ঞাপন দেখে। কিছুদিন পরে তাদের প্রতারক উদ্দেশ্য হাসিল হওয়ার পর এইসব কবিরাজও তাদের ফেসবুক পেজ বন্ধ করে দেয়। এভাবেই তারা প্রবাসীদের ঠকিয়ে আসছিল। এই ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পেতে প্রবাসীদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। গ্রিসের রাজধানী অ্যাথেন্সে 15 থেকে 17 এপ্রিল আয়োজিত আওয়ার ওশান কনফারেন্স নবম আসরে যোগদানরত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাভস্ট্রপিকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। মঙ্গলবার 16 এপ্রিল স্থানীয় সময় সকালে অ্যাথেন্সের ক্যালিথিয়ায় স্টাভ্রোস নিয়াকো ফাউন্ডেশন কালচারাল সেন্টারে সম্মেলনের পাশাপাশি এই বৈঠকে ঢাকা গ্রিসের দূতাবাস স্থাপন, কৃষিখাতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি, অভিবাসন, বাণিজ্যিক ও বিনিয়োগ, নৌপরিবহন, জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি ও বিকল্প শক্তি উৎপাদন, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেন তারা। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা এবং চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন দুই মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী হাসান গ্রিক পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরে আমন্ত্রণ জানালে তিনি তা আন্তরিকভাবে গ্রহণ করে বলেন, ঢাকায় কূটনৈতিক মিশন খোলা গ্রিসের সরকারের অগ্রাধিকার অন্তর্ভুক্ত এবং ঢাকা সফর এই দূতাবাস উদ্বোধনের একটি ভালো সুযোগ হতে পারে। ডক্টর হাসান মাহমুদ গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীকে মানব সম্পদ, বাংলাদেশি পণ্য আমদানি সহজতর করা ও এ বিষয়ে গ্রিক ব্যবসায়ী উৎসাহ প্রদানের আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী এ সময় অভিবাসন ও চলাচল বিষয়ে সমঝোতা স্মারকের আওতায় গ্রিসে 10,000-এরও বেশি বাংলাদেশি বসবাসের বৈধতা প্রদানের জন্য গ্রিক সরকারকে ধন্যবাদ জানান এবং সমঝোতা স্মারকে দ্বিতীয় অংশ বাস্তবায়নের আহ্বান জানান। গ্রিক পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেন ও উপযুক্ত কৌশল খোঁজার প্রয়োজনীয়তার উপর জোর দেন। বাংলাদেশি পেশাজীবীদের পরিশ্রমী ও আইন মেনে চলা প্রকৃতির প্রশংসা করে তিনি বলেন, গ্রিস আগামী দিনে তার কৃষি, পর্যটন, আতিথেয়তা ও নির্মাণ খাতে প্রচুর সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ করবে। নৌ পরিবহন খাতে দুই দেশের মধ্যে অর্থপূর্ণ সহযোগিতা পরস্পরের পরিপূরক হিসেবে অবহিত করে দুই প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো প্রণয়নের একমত হয়। পররাষ্ট্রমন্ত্রী সফরসঙ্গী মন্ত্রণালয়ের সামগ্রিক বিষয়ক ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খুরশেদ আলম ও এথেন্সের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এদিন দুপুরে স্পেনের উপপ্রধানমন্ত্রী এবং পরিবেশগত পরিবর্তন ও জনসংখ্যাগত চ্যালেঞ্জ বিষয়ক মন্ত্রী মারিয়া হিসুস মটেরোর সঙ্গে দ্বিপাক্ষিক গুরুত্ব ও পারস্পরিক স্বার্থের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। বৈঠকের দুই মন্ত্রী জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা, খাদ্য ও কৃষি সহযোগিতা, সবুজ শক্তি, পরিবেশগত সমস্যা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা প্রতিষ্ঠায় সম্মত হন। কুয়েতে বাংলাদেশ দূতাবাস, চাঞ্চলের ভ্রমণ ও বাংলাদেশ হাউসের জন্য মোট 4,000 বর্গ কিলোমিটার দুটি প্লট বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। দূতাবাস ও চাঞ্চেরি ভবনের জন্য বরাদ্দ প্লটটির আয়তন 3,000 বর্গমিটার এবং বাংলাদেশ হাউসের জন্য নির্দিষ্ট প্লটের আয়তন 1,000 বর্গমিটার। প্লট দুটির অবস্থান কুয়েতের মুশরেক কূটনৈতিক এলাকায়। 17 এপ্রিল কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিনিধিদের কাছ থেকে বরাদ্দকৃত প্লট দুটি বুঝিয়ে দেওয়া হবে। এ সময় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, উপলক্ষটি কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক দিন। বাকি প্রক্রিয়া সম্পন্ন করে কুয়েতের নিজস্ব চাঞ্চল্যের ভবন এবং বাংলাদেশ হাউস নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। সংবাদে এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।